আবদুল্লাহ লিখেছেন, বয়স্ক পিতামাতাকে বাড়িতে একা রেখে স্ত্রীর কথায় আলাদা বাসা নিয়ে থাকা কি স্বামীর জন্য জরুরি? খুব জটিল প্রশ্ন। এ অর্থে জটিল যে এ ধরনের ইস্যুতে আসলে এক কথায় উত্তর দেওয়া কঠিন। ইসলাম মৌলিকভাবে চায় বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকবে। বিয়েটাই হলো স্বামী স্ত্রীর একসাথে বা যৌথ জীবনযাপন করবার জন্য। বিধায় স্বামী স্ত্রী একসাথে থাকবেন, সেটা বাবা মার সাথে থেকে হোক বা আমার সাথে পৃথক থেকে হোক, যেভাবে হোক। অনেকে বিয়ে করেন বাবা মার কাছে স্ত্রী রাখবার জন্য, তাদের সেবা করার জন্য। সন্দেহাতীতভাবে শরিয়া বিবাহের যে আপনার নীতিমালা রেখেছে বা বিবাহের যে উদ্দেশ্য লক্ষ্য নির্ধারণ করেছে, এটি তার সাথে সঙ্গতিপূর্ণ না। এর মানে এটা আমি বলছি না যে বাবা মার সাথে বউকে রাখলে গুণ হবে। বাবা মার সাথে বউ রাখবেন, আপনিও থাকবেন, আপনিও আসা যাওয়া করবেন। বাবা মার সাথে বউ রেখে আপনি চলে যাবেন, বাবা মার সেবার উদ্দেশ্যে, তাদের কাজের উদ্দেশ্যে আপনি বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন। সন্দেহাতীতভাবে এই জন্য অন্তত বিয়ে হতে পারে না। বিয়ের একটা উপকারিতা এটা হতে পারে, বাট এটা লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে না। এই জিনিসটা আগে ক্লিয়ার হওয়া দরকার। এটা ক্লিয়ার হলে অনেক প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো। বয়স্ক পিতামাতা তাদের সেবার জন্য ছেলে ব্যবস্থা করবে, নিজে থেকে বাবা মার খেদমত করবে। স্ত্রী তার স্বামীর সাথে সুন্দর জীবনযাপনের স্বার্থে স্বামীকে সহযোগিতা করবেন, কিন্তু মূল দায়িত্ব অবশ্যই ছেলে পালন করবেন, পালনের উদ্যোগ নেবেন, সেটা লোক রেখে হোক, যেভাবে হোক। এবং পাশাপাশি স্ত্রীও তার স্বামীর সাথে তার সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এবং বড়দেরকে শ্রদ্ধা করার স্বার্থে একসাথে যখন থাকবেন তাদের সেবা করবেন। কোনো কারণে যদি এমন হয় যে ছেলে শহরে থাকেন এবং তার চরিত্র হেফাজত করার জন্য স্ত্রী কাছে রাখতে হয়, তাহলে ডেফিনেটলি তিনি স্ত্রীর কাছে রাখতে পারবেন। এবং প্রশ্ন হলো, বাবা মাকে দূরে রেখে স্ত্রীর কাছে রাখলেন যে? এর উত্তর হলো যে বাবা মার সেবার জন্য লোক রাখবেন, যেভাবে হোক সে ব্যবস্থা করবেন, এবং নিয়মিত বিরতিতে বাবা মার কাছে স্ত্রী সহকারে যাবেন, হাজির হবেন, তাদের খেদমত করবেন। এরকম ব্যালেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আর যদি সেরকম ব্যালেন্স না থাকে, বরং বাবা মাকে ফেলে রাখছেন, খোঁজখবর নিচ্ছেন না, মিনিমাম দায়িত্ব পালন করছেন না, কাজের লোকের ব্যবস্থা করছেন না, তারা একা চলাফেরা করতে পারেন না, তাদের অসুবিধা হয়, সেরকম বয়স্ক বা অসুস্থ তারা, অথচ আপনি স্ত্রী নিয়ে মাসকে মাস পড়ে থাকেন, যাওয়ারও খোঁজখবর নাই, ডেফিনেটলি সেটা করলে আপনি বাবা মার প্রতি অসদাচরণকারী সন্তান হিসেবে বিবেচিত হবেন। এই জন্য এই বিষয়টি নির্ভর করে যে পুরো অবস্থাটা, পুরো সিনারিওটা কী তার উপরে। মাহমুদুল হাসান লিখেছেন, পাঠ্য বইয়ে এবারও শরীফার গল্প রেখে দেওয়া হয়েছে। অনেকের অভিযোগ, এতে কোমলমতি শিশুদের মনে সমকামিতার মনোভাব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই মাহমুদুল হাসান, এ বিষয়েও আমরাও একই কথা বলি। তবে শুরুতে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে গত বছর যে সমস্ত পর্দার প্রতি অবমাননা হয়, অশ্রদ্ধা হয়, সেরকম গল্প রাখা হয়েছিল, এবছর সেগুলো বাদ দেওয়া হয়েছে। এরকম আরও আপত্তিকর বেশ কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে, যদিও ছবির ক্ষেত্রে আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য যে বই ছাপানো হয়েছে, সেখানেও আপনার এমন সব ছবি রাখা হয়েছে যেগুলা ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক না বা করা উচিত না। সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে মানে সে সমস্ত বই পাঠ করতে দেওয়া হচ্ছে, এটা যেমন অনুচিত। স্কুল শিক্ষার্থীদের বই আমরা দেখেছি এমন কিছু ছবি, যে ছবিগুলো আমাদের এই সমাজের যে সাধারণ কালচার তার সাথে যায় না। এদেশের মানুষ, এদেশের নারীরা, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই শালীন সুন্দর পোশাক পরতে অভ্যস্ত, শর্ট পোশাক পরতে অভ্যস্ত না। বাট আমরা দেখেছি সেখানে বেশ চোখে পড়ার মতো মেয়েদেরকে শর্ট পোশাকে রাখা হয়েছে। গ্রামাঞ্চলেও এখন এ ধরনের শর্ট পোশাকে কোনো মেয়ে থাকে না। গরিব, অভাবী ছিল, একসময় মানুষ হয়তো সেরকম ভালো পোশাক আশাক কিনতে পারতো না, সেই সময়টাও কিন্তু এখন নেই। যার কারণে এরকম কিছু বিষয় দেখে আমাদের কাছেও মনে হয়েছে যে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা কারিকুলামে বাহির থেকে বা পেছন থেকে ইন্ধন দিয়ে কেউ সেখানে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে কোনো কিছু পুশ করছে। বিশেষ করে শরীফার গল্পটি রেখে দেওয়া হয়েছে, এটা খুবই দুঃখজনক। যেমনটি আমরা শুকরিয়া আদায় করলাম, কৃতজ্ঞতা আদায় করলাম যে আপত্তিকর অনেক কিছু বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই মূল যে একটা বিষের জায়গা বা বিষাক্ত একটা গল্প বলতে পারি আমরা, সেটি রেখে দেওয়া হয়েছে। এখানে পার্থক্য শুধু এটুকু করা হয়েছে, আমি দেখেছি গত বছর বই আমার কাছে আছে, এবছর বই আমি কালেক্ট করেছি। গত বছরের গল্পে শরীফাকে দেখানো হয়েছে ট্রান্সজেন্ডার হিসাবে, এবছর শুধুমাত্র সেখানে তৃতীয় লিঙ্গ, হিজড়া বা থার্ড জেন্ডার লেখা হয়েছে। এ হলো পার্থক্য। আর মূল গল্পের প্যাটার্ন একই, অর্থাৎ শারীরিকভাবে গায়গতর একটা মানুষ, আপাদমস্তক নারী, কিন্তু সবাই তাকে নারী বললে কী হবে, তার কাছে মনে হচ্ছে তিনি ছেলে। এবং জন্মগতভাবে একজন মানুষ তার শরীর দেখে
তার শরীরের কাঠামো দেখে সমাজ তার ছেলে বা মেয়ে হওয়া নির্ধারণ করে, অথচ তার মনে হতে পারে তিনি ভিন্ন কিছু। তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে একজন মানুষ জন্মগতভাবে মেয়ে, তার কাঠামো পুরাটাই মেয়েদের কাঠামো, বাট তিনি ছেলেদের প্রতি আকর্ষণ তার, সরি, মেয়েদের প্রতি আকর্ষণ তার। তো জন্মগতভাবে মেয়ে হওয়ার পাশাপাশি আবার মেয়ের প্রতি আকর্ষণ হচ্ছে, এই জন্য তিনি নিজেকে ছেলে মনে করছেন। তার মানে সমকামিতার প্রতি টান আছে তার, আকর্ষণ আছে তার। এখন তার সে টান বা আকর্ষণকে সমাজ যেন মেনে নেয়, বাচ্চাদেরকে গল্পের মধ্যে মূলত সেটি শেখানো হচ্ছে এবং সেই কথাই গল্পে বলা হচ্ছে। এটি হলো গল্পের পুরো প্যাটার্নটা। আমি পুরো গল্পটা একেবারে কোট আনকোট করে বলতে পারি, আমার কাছে বই আছে। তো এই জিনিসটা খুবই আপত্তিকর। ট্রান্সজেন্ডার এই শব্দটা সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্রান্তের অংশ। যেহেতু সমকামিতাকে সমাজ গিলবে না, এজন্য এই শব্দ দিয়ে সেটাকে গেলানোর চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে জৈবিক লিঙ্গ এক জিনিস, মানুষের সৃষ্টিগত বা জন্মগত লিঙ্গ এক জিনিস, আর মানুষের মনোহর উপর ভিত্তি করে তার লিঙ্গ নির্ধারণ করা এক জিনিস। প্রথম আমার কাছে মনে হইতো এটা এরকম হাস্যকর কথা কেন বলবো মানুষ, যে একটা মানুষ পুরুষ সে মনে হবে যে আমার নারী, আর একটা মানুষ নারী তার মনে হবে আমার পুরুষ, আর তখন তাকে পুরুষই মনে করতে হবে। এরকম হাস্যকর কথা কেন বলছে? পরে আমার কাছে ক্লিয়ার হয়েছে, মূলত একজন মানুষ সমকামী হতে চায়, নারী হয়ে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে চায়। তো সেটা তো সম্ভব না। সমাজে সমকামিতাকে যেহেতু অবৈধ মনে করা হয়, গুনাহের ব্যাপার, রাষ্ট্রের আইনে যেহেতু অবৈধ, অতএব বলতে হবে যে নারী নিজেকে ছেলে মনে হচ্ছে, তাহলে এবার তিনি কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন। তার মানে কি দাঁড়ালো? তিনি আসলে একজন নারী, এখন আরেকটা নারীর সাথে সম্পর্ক করছেন, তিনি সমকামী হলেন। এই সমকামিতাকে এটার উপর আবরণ দেওয়ার জন্য ট্রান্সজেন্ডার শব্দ আনা হয়েছে। এবং হিজড়া যারা, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তাদের অধিকার তো সুসংরক্ষিত, তাদের নিয়ে 10টা গল্প লেখা হোক, তাদের অধিকার পরে সোচ্চার রাখা হোক, সেটা নিয়ে কোনো আপত্তির জায়গা নেই। তো এই যে ষড়যন্ত্রটা হচ্ছে সূক্ষ্মভাবে, এটা সর্ষের মধ্যে ভূত আছে বলে মনে হয়। না হলে বারবার একই গল্পকে শুধু শব্দের মায়ের পেঁচ দিয়ে এটাকে আরও শঠতা করে, আরও হটকারিতা করে, এর মধ্যে আরও ভণ্ডামি এবং প্রতারণা করে কেন আমাদের কোনো শিশুদেরকে পড়াতে হবে? আর কি পড়ার কোনো আইটেম নাই? অধিকার নিয়ে কথা বললে আর কি বিষয় নাই আমাদের সাথে? আর বিশেষ করে হিজড়াদের কথা, তৃতীয়লিঙ্গের কথা বললে সেখানে কি তাদের শারীরিক কাঠামো শতভাগ শরীফার মতো একটা মেয়ের, শরীফা নামক একটা মেয়ের শতভাগ কাঠামো নারীত্বের, কিন্তু তার মনে হচ্ছে ছেলে? এর মাধ্যমে কি হিজড়া কি এভাবে নির্ধারণ হয়? হিজড়ার সংজ্ঞা কি এটা? ট্রান্সজেন্ডারের সংজ্ঞা আপনি অনলাইনে দেখুন এবং হিজড়ার সংজ্ঞা দেখুন, দুটি সম্পূর্ণ দুই জিনিস। অথচ দুটাকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং সংশ্লিষ্ট মহলকে ধুলে দেওয়া হচ্ছে। একটা সুনির্দিষ্ট চক্র, একটা বিশেষ এনজিও এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাহির থেকে তারা ফান্ড পাচ্ছে এবং সেটা দিয়ে তারা আমাদের দেশে এই বিষ প্রবেশ করাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং পাঠ্যপুস্তকে এই গল্প অবশ্যই বাদ দিতে হবে এবং এটা কোনোভাবে রাখার কোনো সুযোগ নেই। আশা করি কর্তৃপক্ষ এটি বিবেচনা করবেন এবং আমাদের সন্তানদের, আমাদের কৃষ্টি কালচারের বিরুদ্ধ কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটি তারা রুখে দিবে, এটা তাদের দায়িত্ব। সোমায়া মজুমদার লিখেছেন, জন্মদাগ দূর করার জন্য কোনো মলম বা ক্রিম ব্যবহার করা যায় আছে কিনা? শরীরে কোনো দাগ জন্মগতভাবে থাকলে সেটি দূর করার জন্য কোনো ট্রিটমেন্ট করা, কোনো ক্রিম ইত্যাদি ব্যবহার করা, এটা মৌলিকভাবে শরীরের দৃষ্টিকোণ থেকে না জায়েজ কোনো কিছু নয়। তবে দেখতে হবে যে সেটা দূর করতে এমন কোনো প্রক্রিয়া বা এমন কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে না যেটি অবলম্বন করতে গেলে কোনো প্রকার অসুবিধা তৈরি হতে পারে, তার বড় কোনো সাইড এফেক্ট থাকতে পারে, মানে আপনার ত্বকে কোনো সমস্যা হতে পারে, এরকম যদি না হয়। কারণ আজকাল আমি জানি যে এই ধরনের অনেক কিছু মুখরোচক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে আপনার সেল হয়ে থাকে, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। যদি সেরকম কোনো সাইড এফেক্ট না থাকে, কোনো অসুবিধা নেই, জন্মদাগ দূর করার জন্য মলম ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এরপরে মাইমুনা নুরি আপনি লিখেছেন, মাসিক অবস্থায় যদি কোরআন পড়া না যায় তাহলে দাখিল পরীক্ষা, কোরআন পরীক্ষার দিন মাসিক হলে করণীয় কি? প্রথম কথা হলো যে আপনার দাখিল পরীক্ষায় কোরআন পরীক্ষা কিভাবে হয় আমি জানি না। যদি মৌখিক পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়াতে কোনো অসুবিধা নেই। যদি লিখিত পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে লিখিত বিভিন্ন আপনার আয়াতের অনুবাদ, ব্যাখ্যা, এগুলো লিখতে অসুবিধা নেই। আর যদি সরাসরি কোরআন লিখতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা নাজায়েজ। তো সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে সে পন্থা বের করতে হবে এবং মূল বিষয়টা কি সেটা আমাকে জানতে হবে, যে আসলে পরীক্ষার ধরন কি, কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয়, তারপর আমরা বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ হামজা আপনি লিখেছেন, ভোটের সময় বিভিন্ন পক্ষের লোক এসে বিস্কিট, চকলেট দিয়ে যায়, এগুলো খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, ভোট একটা আমানত। ভোট দেওয়া মানে মতামত দেওয়া।
একজন মানুষ যোগ্য বা ভালো হলে আপনি তাকে ভালো বলা, এটা হলো একরকম সাক্ষ্য দেওয়ার মতো যে হ্যাঁ আপনি সাক্ষ্য দিলেন লোকটা ভালো। এরপর যদি লোকটা ভালো না হয়, আপনি তাকে ভালো মনে করে দিয়েছেন এবং ভালো দেখেই দিয়েছেন, বাস্তবে সে ভালো না হতে পারে, কিন্তু আপনি নিশ্চিত হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো। এবার আপনার কাছে অন্তত ক্লিয়ার হতে হবে, আপনি নিজের কাছে ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ লোকটা ভালো। এবং এই ভালোকে ভালো বলা এটা আপনার নৈতিক দায়িত্ব। এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়ার কোনো বিনিময় আপনি গ্রহণ করতে পারেন না। সত্য সাক্ষ্য দেওয়ার জন্য কোরআন কারিমে বহু আয়াত আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। অতএব সত্য সাক্ষ্য দিতে আমরা বাধ্য। তার মানে মিথ্যা সাক্ষ্য আমরা কোনো অবস্থায় দিতে পারি না। সাক্ষ্য দিতেই যদি হয় তাহলে সত্য সাক্ষ্য দিতে হয় এবং সাক্ষ্যকে লুকাতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তার মানে আমি সাক্ষী না দিলে একজন সত্যবাদী মানুষ মিথ্যাবাদী প্রতিপন্ন হয়ে যেতে পারেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার সাক্ষ্য দেওয়াটা আবশ্যক হয়ে যাবে। তো এরকম সাক্ষ্য দেওয়া, আমার মতামত দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব। এটার কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না, এটা উৎকোচ। বিধায় ভোটের সময় বিভিন্ন পক্ষের লোক এসে বিস্কিট চকলেট খাওয়াবে, সেগুলো খাওয়া জায়েজ না। বিস্কিট চকলেটের বিনিময়ে তারা আমাকে বায়াস্ট করতে পারে, আমি বায়াস্ট হতে পারি এবং বায়াস্ট হয়ে আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি। সামান্য বিস্কিট চকলেটের কাছে আমার মতামতকে বিক্রি করে দেওয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। জামিল হোসেন আপনি লিখেছেন, জাকাতের টাকায় কি ফিলিস্তিনিদের সহায়তা করা যাবে? আপনার প্রশ্ন উত্তর আমরা একটু আগে দিয়েছি। তাজুল ইসলাম আপনি লিখেছেন, ছেলেদের জন্য